জেফ্রি এপস্টিন জন্মগ্রহণ করেন ১৯৫৩ সালে নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে একেবারেই সাধারণ একটি পরিবারে। তার বাবা কাজ করতেন বাগান পরিষ্কার করার কাজে, কিন্তু জেফ্রি ছিল সংখ্যার প্রতি অসাধারণ মেধা এবং গণিতে অস্বাভাবিক প্রতিভা। এই প্রতিভাই তাকে ম্যানহাটানের বিখ্যাত ডাল্টন স্কুলে পৌঁছে দেয়, যে স্কুলটি মূলত ধনীদের এবং অভিজাত শ্রেণীর জন্যই পরিচিত। অদ্ভুত বিষয় হলো, এপস্টিন সেখানে গণিত ও পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে কাজ করতেন, যদিও তার কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না। স্কুলে কাজ করার সময় তার সম্পর্ক গড়ে ওঠে এক অভিভাবকের সঙ্গে। তার নাম ছিল অ্যালান গ্রিনবার্গ। বেয়ার স্টার্নস নামের বিশাল বিনিয়োগ ও ব্যাংকিং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অংশীদার। গ্রিনবার্গ এপস্টিনের বুদ্ধিমত্তা ও প্রভাব বিস্তারের ক্ষমতায় মুগ্ধ হয়ে তাকে নিজের কোম্পানিতে চাকরি দেন। এপস্টিন সেখানে জুনিয়র সহকারী হিসেবে যোগ দেন, কিন্তু মাত্র 4 বছরের মধ্যে তিনি কোম্পানির পার্টনার হয়ে যান। এই ধরনের পদোন্নতি ব্যাংকিং ও শেয়ার বাজারের জগতে শুধু অদ্ভুত নয়, প্রায় অসম্ভব। এপস্টিন সেখানে শিখে নেন কিভাবে বিশাল অঙ্কের অর্থ পরিচালনা করতে হয় এবং কিভাবে বিশ্বের ধনী ও ক্ষমতাবানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হয়। এই অভিজ্ঞতার উপর ভর করেই তিনি পরে নিজের কোম্পানি প্রতিষ্ঠা করেন, মিলিয়নিয়ার লেজলি উইকসনারের পূর্ণ সমর্থনে। উইকসনার ছিলেন ভিক্টোরিয়াস সিক্রেটের মালিক, যে প্রতিষ্ঠান সুগন্ধি ও কসমেটিক পণ্যের জন্য বিখ্যাত। তিনি এপস্টিনকে অন্ধ বিশ্বাস করতেন এবং তার সমস্ত সম্পদ পরিচালনার পূর্ণ ক্ষমতা দিয়ে দেন। এই আর্থিক ক্ষমতাই এপস্টিনকে তার বিকৃত স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার সুযোগ দেয়। এপস্টিন প্রথমেই ম্যানহাটানের মাঝখানে একটি বিশাল প্রাসাদ কিনে নেন, যার মূল্য ছিল প্রায় $৭৭ মিলিয়ন, যেটি আগে উইকসনারের মালিকানাধীন ছিল। ম্যানহাটান যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল এলাকাগুলোর একটি। এই প্রাসাদ কেনার পর থেকেই এপস্টিন আমেরিকা জুড়ে পরিচিত হয়ে ওঠেন এবং বড় বড় কর্পোরেশনের ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আবির্ভূত হন। ভিক্টোরিয়াস সিক্রেট সহ একাধিক বড় কোম্পানির সঙ্গে তার সরাসরি প্রভাব তৈরি হয়। 1998 সালে তিনি সিদ্ধান্ত নেন এমন একটি জায়গা তৈরি করবেন যা থাকবে সম্পূর্ণভাবে আইন ও বিশ্বের চোখের আড়ালে। এরপর তিনি মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জে লিটল সেন্ট জেমস নামের একটি দ্বীপ $8 মিলিয়ন কিনে নেন। শুরুতে দ্বীপটি ছিল একেবারে জনশূন্য। পরে এপস্টিন এটিকে একটি সুরক্ষিত দুর্গে পরিণত করেন। বিশাল প্রাসাদ, আধুনিক গুপ্তচর প্রযুক্তি, গোপন ক্যামেরা এবং সর্বত্র নজরদারি ব্যবস্থা স্থাপন করা হয়। এখান থেকেই শুরু হয় এপস্টিনের ভয়ঙ্কর ও শয়তানি কর্মকাণ্ড। তিনি কিশোরী ও শিশুদের এই দ্বীপে নিয়ে আসতেন, বিশ্বের ক্ষমতাবান ও ধনীদের চোখের সামনেই। এই সব কিছু বছরের পর বছর চলতে থাকে, কেউ কিছু জানত না। 2005 সালে ফ্লোরিডায় প্রথম বড় ধাক্কা আসে, যখন 14 বছর বয়সী এক কিশোরী অভিযোগ করে যে সে এপস্টিনের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। তদন্তে বেরিয়ে আসে 30 জনেরও বেশি কিশোরী এই নেটওয়ার্কের শিকার। আইন অনুযায়ী এপস্টিনের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কথা ছিল, কিন্তু বিশ্বজুড়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তিনি কার্যত একদিনও জেলে থাকেননি। 2008 সালে এপস্টিন একটি অত্যন্ত বিতর্কিত চুক্তি করেন ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে। সেই চুক্তির অংশ হিসেবে তিনি কিছু অভিযোগ স্বীকার করেন এবং মাত্র 13 মাসের কারাদণ্ড পান। এছাড়াও তাকে প্রতিদিন প্রায় 12 ঘন্টা কারাগারের বাইরে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। অনেকের মতে তার কারাজীবন ছিল তুলনামূলকভাবে বেশ আরামদায়ক। এই চুক্তিটি ব্যাপক বিতর্কের জন্ম দেয়, কারণ এটি তার কিছু সহযোগীকে সুরক্ষা দেয় এবং প্রভাবশালী ব্যক্তিদের আইনি প্রক্রিয়া থেকে দূরে রাখে।
এই পুরো সাম্রাজ্যের পেছনে ছিল গিসলাইন ম্যাক্সওয়েল, ব্রিটিশ মিডিয়া সম্রাট রবার্ট ম্যাক্সওয়েলের মেয়ে। তিনি ছিলেন মেয়েদের নিয়োগের মূল পরিকল্পনাকারী। মডেলিং বা ম্যাসাজের কাজের প্রলোভন দেখে কিশোরীদের ফাঁদে ফেলা হতো। তারা এপস্টিনের ব্যক্তিগত বিমান লোলিটা এক্সপ্রেসে করে নিউ ইয়র্ক, ফ্লোরিডা, নিউ মেক্সিকো ও সেই কুখ্যাত দ্বীপে নিয়ে যাওয়া হতো। এপস্টিন ছিলেন বিশ্বের ক্ষমতাবানদের জন্য এক ব্ল্যাক বক্স, গোপন তথ্যের ভাণ্ডার। 2018 সালে সাংবাদিক জুলি ব্রাউনের তদন্তের মাধ্যমে আবারও আলোচনায় আসে এই কেলেঙ্কারি। 2019 সালের জুলাই মাসে এপস্টিনকে নিউ ইয়র্কের টিটারবোরো বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। অভিযোগ ছিল শিশু পাচার ও যৌন নির্যাতন। এরপর প্রকাশ পায় ফ্লাইট লগ, ব্ল্যাক বুক, যেখানে উঠে আসে বহু বিশ্বখ্যাত ব্যক্তির নাম। প্রিন্স অ্যান্ড্রু, বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস সহ বহু প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে। বিশ্ব যখন এপস্টিনের সাক্ষ্যের অপেক্ষায়, তখন 2019 সালের 10 অগস্ট তাকে নিউ ইয়র্কের ফেডারেল কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারি ভাষ্য ছিল আত্মহত্যা, কিন্তু ক্যামেরা বিকল, রক্ষীদের ঘুমিয়ে পড়া এবং ঘাড়ের হাড় ভাঙার আলামত সন্দেহ আরও বাড়িয়ে তোলে। 2024 থেকে 2026 সালের মধ্যে ফাঁস হয় প্রায় 30 লাখ গোপন নথি। বিচারক লোরেটা প্রেস্কা এই নথিগুলোর গোপনীয়তা তুলে নেওয়ার নির্দেশ দেন। এই ফাইলগুলোতে রাজনীতিবিদ, শিল্পী ও বিজ্ঞানীদের নাম উঠে আসে, যা বিশ্বকে আবার নাড়িয়ে দেয়। যদিও এপস্টিন মারা গেছে এবং গিসলাইন ম্যাক্সওয়েল 20 বছরের সাজা পেয়েছে, তবুও ডেভিলস আইল্যান্ডের ফাইল এখনও খোলা। বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী দিনগুলো কী নিয়ে আসে। পার্ট 2 ভিডিওতে দেখা হবে।